আসসালামু আলাইকুম। আজকে আমরা আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্বের অনুশীলনের এমসিকিউ গুলো করব। চলো শুরু করি। 1 নম্বর প্রশ্ন, V1/T1 সমান V2/T2 সম্পর্কটি কোন সূত্রকে সমর্থন করে? আমরা জানি চার্লসের সূত্রে চাপ স্থির থাকে। এখানে দেখা যাচ্ছে যে পি অর্থাৎ চাপটা নেই। মেন সূত্রটা যদি আমরা দেখি যে কোথা থেকে এটা এসেছে, আমরা জানি আদর্শ গ্যাসের সমীকরণ পিভি সমান সমান এনআরটি। সেখান থেকে আর তো সবসময় কনস্ট্যান্ট। যদি এখন একটা সমীকরণ মাঝখানে বসে যদি দুই সাইড থেকে চিন্তা করি, তাহলে পিভি বাই এনটি সমান সমান ধ্রুবক বা কনস্ট্যান্ট। ধ্রুবক না লিখে আমি এখানে একবারে P2 V2 বাই N2 T2, এখানে P1 V1 N1 T1। এখান থেকে মেইনলি আমাদের যেই 3-4টে সূত্র আছে, বয়েল চার্লস, তারপরে গেলুসাক, তারপরে আরও আছে, ওইগুলো এখান থেকে এসেছে মূলত। এখন দেখব যে আমরা কিভাবে ওটা এসছে। প্রথম ক্ষেত্র হচ্ছে মোল সংখ্যা অপরিবর্তিত থাকে। আমি লিখে দিই, বা N1 সমান সমান যদি N2 হয়, সেক্ষেত্রে হবে P1 V1 বাই T1 সমান সমান P2 V2 বাই T2। আমাদের বইয়ে ইউজুয়ালি সিলিন্ডারের ক্ষেত্রে একই সিলিন্ডারের ম্যাথ দেয়, অর্থাৎ একই সিলিন্ডারে থাকে, সেই জন্য আমরা এই সূত্রটা ইউজ করতে পারি, P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। এখন দেখব যে দুইটা সিলিন্ডারে যদি একই গ্যাস থাকে, অর্থাৎ কি বলবো, এই যে ক্যাপিটাল এম বা পারমাণবিক ভর যদি একই হয়, অর্থাৎ গ্যাস দুটি যদি একই হয়, তাহলে সেক্ষেত্রে সূত্রটা কেমন দাঁড়ায়। সিলিন্ডার যদি একই গ্যাস থাকে বা একই নামের গ্যাস থাকে, থাকলে অর্থাৎ যদি এখানে M1 সমান সমান M2 হয়, সেক্ষেত্রে সূত্রটা দাঁড়াবে P1 V1 বাই, এখানে তো T1 আছে আর এখানে তো T2 আছে। সেক্ষেত্রে N1 ছিল, N1 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, W বাই M1। W বাই M1, W1 বাই M1, M1টা উপরে দিয়ে দিই, তো এখন থাকুক। তারপর এখানে N2 এর পরিবর্তে এখানে P2 V2 বাই T2, এখানে N2 এর পরিবর্তে W2 বাই M2। M1 আর M2 যেহেতু সেম, সেহেতু ওই পাশ থেকে চলে যাচ্ছে, তাই সূত্রটা এমন দাঁড়াবে P1 V1 বাই W1, P2 V2 বাই W2 T2 এখান থেকে। আর W1কে মাঝে মাঝে স্মল এম দিয়েও প্রকাশ করা হয়, অনেক জায়গায় স্মল এমও থাকতে পারে। আর ক্যাপিটাল এম দ্বারা আণবিক ভর বা পারমাণবিক ভর এটা প্রকাশ করে গ্যাসের। 3 নম্বর ক্ষেত্র, দুইটি সিলিন্ডার সিলিন্ডারে যদি একই পরিমাণ গ্যাস থাকে, তাহলে সেক্ষেত্রে আমার W1 সমান সমান W2 বা M1 সমান M2। সেক্ষেত্রে P1 V1, এই যে মেন সূত্র তো এইটা, P1 V1 বাই T1, এই তিনটা তো ফিক্স থাকে, এবং মাঝে মাঝে আমার এই N1 বা Nটাকে পরিবর্তিত করে সেখান থেকে আমরা অনেক সূত্র বানাতে পারি। এখন আগে লিখে নিই P1 V1 বাই T1 সমান সমান P2 V2 বাই T2। এখান থেকে এখন আমাদের একই পরিমাণ গ্যাস বা ডাব্লুটা সেম। আমরা কি জানি, N1 সমান সমান ডাব্লু বাই এম। ডাব্লু যেহেতু সেম উভয় পাশ থেকে, আমরা ডাব্লুটাকে ক্যান্সেল করে দিতে পারি, সেক্ষেত্রে এমটা উপরে চলে যাবে।
যদি দুইটি সিলিন্ডারে একই পরিমাণ গ্যাস থাকে, অর্থাৎ গ্যাসের পরিমাণ যদি সেম হয়, সেক্ষেত্রে এই সূত্র আমরা ইউজ করব। এবং তারপরে দেখি আরও দু একটা সূত্র। সো এই সূত্রটা আমি এভাবে মনে রাখতাম যে ডিটি বাই পি সমান সমান কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট বা কনস্ট্যান্টের পরিবর্তে তো আমরা সেমটা লিখতে পারি, শুধু এই পাশে 1 এবং এই পাশে 2। সো ডি অর্থাৎ হচ্ছে ঘনত্ব, ঘনত্বকে আবার রো দিয়েও লেখা আছে অনেক জায়গায়, রো টি বাই পি ওয়ান। আমি এভাবে মনে রাখতাম ডিটি বাই পি। সো এখান থেকে আবার সূত্র বানানো যায়, যদি আমরা এটাকে কনস্ট্যান্ট ধরি সেক্ষেত্রে ডি প্রপোর্শনাল টু 1/t। আবার যদি এই ডি বা ঘনত্বটাকে কনস্ট্যান্ট ধরি সেক্ষেত্রে আবার টি প্রপোর্শনাল টু পি বা পি প্রপোর্শনাল টু টি। এটা তো চাপীয় সূত্র, যেটা চাপীয় সূত্র আয়তন স্থির থাকে। আবার সেমভাবে আমরা এই দুইটাও বানাতে পারি যে পি আর ডি, বা ডি প্রপোর্শনাল টু পি, বা এখানে ডির পরিবর্তে আমরা রো লিখি, রো প্রপোর্শনাল টু পি। তো যাই হোক, আমরা এখন মূল প্রশ্নে আসি। এখানে v1/t1 সমান v2/t2 সম্পর্কটি কোন সূত্রকে সমর্থন করে? আমরা জানি চার্লসের সূত্রে চাপ স্থির থাকে। চার্লস চাপ স্থির, চ মিল আছে একটা। চার্লসের সূত্রে চাপটা স্থির, এখানে চাপটা দেখা যাচ্ছে না, তাই এখানে চার্লসের সূত্রে চাপটা স্থির থাকবে। এখন দেখি 5 নম্বর প্রশ্নে, নিম্নলিখিত কোন ক্ষেত্রে একটি গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে? সো আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে। আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করতে গেলে মনে রাখতে হবে LPHT, অর্থাৎ লো প্রেশার হাই টেম্পারেচার। সো নিম্ন প্রেশার অর্থাৎ নিম্নচাপ এবং উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। আর যদি এখানে উল্টা থাকতো যে আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের ন্যায় আচরণ করবে কখন, তখন আবার উল্টা যেত যে উচ্চ প্রেশার বা উচ্চ চাপ এবং নিম্ন তাপমাত্রা, সেক্ষেত্রে এখানে উল্টা যেত। সো আমরা LPHT মনে রাখবো। বেশিরভাগ ক্ষেত্রে আমাদেরকে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় কখন আচরণ করে সেটা জানতে চাই। সো LPHT মানে হচ্ছে লো প্রেশার এবং হাই টেম্পারেচার। এখন আমরা দেখি নেক্সট প্রশ্ন। নেক্সট আছে 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নে বলা আছে যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের জন্য কোন লেখচিত্রটি প্রযোজ্য, অথবা কোন লেখচিত্রটি বয়েলের সূত্রের জন্য প্রযোজ্য। সো আমরা লেখচিত্রর একেবারে এই অধ্যায়ে যা যা লাগে সেগুলো এখন করে দিচ্ছি একবারে। 6-7টা করলেই ইউজুয়ালি হয়ে যায়। সো এখন দেখি আমরা। এক নম্বর, পি ভার্সেস ভি 1/v, বা পি ভার্সেস ভিটা দিয়ে দেখি আমরা। প্রথমত আমাদের সমীকরণটা জানতে হবে। পি আর ভি এর সমীকরণটা হচ্ছে পিভি সমান সমান কে, এটা হচ্ছে ধ্রুবক, আর আমাদের লাগবে পি আর ভি। সো সেক্ষেত্রে ওয়াই ভার্সেস এক্স। সো পিটা এই পাশে বাম পাশে রেখে দিলাম লেফট সাইডে, এবং ভিটা ওই পাশে নিয়ে গেলাম। ভিটা ওই পাশে নিয়ে গেলে 1/v হয়ে যাবে, আর এখানে একটা কে আছে। সেখানে ওয়াই ভার্সেস এই যে 1/x। সো ওয়াই ভার্সেস 1/x এর গ্রাফটা হয় আয়তাকার অধিবৃত্ত। তোমাদের বইয়ে অনেক জায়গায় বা ইসাক স্যারের বইয়ে ভুল দেওয়া আছে যে পরাবৃত্ত দেওয়া আছে, ওটা না, ওটা হবে অধিবৃত্ত, এবং গ্রাফটা হবে আয়তাকার অধিবৃত্তর গ্রাফটা হয় এমন। আবার অনেক জায়গায় দেখবা এখানে ভি এবং এখানে পি এভাবে দেওয়া আছে। সেভাবে করলে সমস্যা নাই, তবে এভাবে করলে সুবিধা হয়, পি ভার্সেস ভি। কারণ ওয়াই ভার্সেস এক্স এর গ্রাফ হচ্ছে, এখানে ওয়াই তো আছে পি অক্ষ বরাবর, এটা তো ওয়াই, তো ওয়াই অক্ষ, এবং এটা তো এক্স অক্ষ। সো মূল সমীকরণে এই পিটা আছে ওয়াই অক্ষ বরাবর, তাই পি দিলাম এখানে, এবং এক্স আছে ভি এই বরাবর, সো এখানে দিলাম ভি। আর এক্স অক্ষ বরাবর যেটা থাকে সেটা থাকে স্বাধীন চলক। এখানে
ভি আছে স্বাধীন চলক, এমন না যে চাপ বাড়ালে আয়তন কমে যায় বা বাড়ায়, এমন না। এমন হয়, কিন্তু ইউজুয়ালি আমাদেরকে এমন হয় যে আয়তনটা যদি আমি কমাই বা বাড়াই সেক্ষেত্রে চাপ বিপরীতভাবে পরিবর্তিত হয়। যেমন আয়তনটা যদি আমি বাড়াই সেক্ষেত্রে চাপ ধীরে ধীরে কমে যাবে, আর যদি আয়তনটা আমি কমাই অর্থাৎ সংকুচিত করি, প্রেসার দিই, তো সেক্ষেত্রে তো চাপ তো বাড়বে, বোঝাই যাচ্ছে। তো সেক্ষেত্রে ভিটা স্বাধীন, এই জন্য আমরা ভিটাকে ডান বা এক্স অক্ষ বরাবর রাখি। সব ক্ষেত্রে আমরা ভিটাকে এক্স অক্ষ বরাবর রাখবো। সো 2 নম্বর গ্রাফ, 2 নম্বরটা হবে পি ভার্সেস 1/v এর গ্রাফ। সো আগে সমীকরণটা লিখি, পিভি সমান সমান তো কে, সো পিটা আমি এভাবে রেখে দিলাম আর ওই পাশে 1/v নিয়ে গেলাম, এবং এখানে পিটা হচ্ছে ওয়াই এবং এটা হচ্ছে এম, 1/v এই পুরোটাই হচ্ছে এখন এক্স, ওয়াই সমান সমান এম এক্স, এটা তো মূল বিন্দুকে আমি সরলরেখা দেখে বোঝা যাচ্ছে। সেখানে পি দিলাম, এখানে 1/v এবং মূলবিন্দুগামী যে এটা হচ্ছে 0, মূলবিন্দু এখানে ও দিয়ে প্রকাশ করা হয় এবং এর স্থানাঙ্ক হচ্ছে 0 0, এখানে মূলবিন্দুগামী সরলরেখা। আর অনেক জায়গায় দেখবা যে এখানে পি ভি ভার্সেস 1/পিও থাকে, সো এটাও রাইট। সো আমি বলবো এটা মনে রাখতে, কারণ ভিটাকে আমরা স্বাধীন চলক হিসেবে মনে রাখি। সো তারপরে 3 নাম্বার শর্ত, 3 নাম্বারটা দেখবো আমরা পিভি ভার্সেস ভি আকারে। সো আমরা তো জানি পিভি সমান সমান কনস্ট্যান্ট বা কে বা ধ্রুবক। সো পিভি এর পরিবর্তে আমরা যাই দিই সেটা পিভি যে অক্ষ বরাবর থাকবে সেইখান থেকে একদম সোজা লাইন টেনে যাবে, কারণ পিভির এই পাশে যাই থাকুক পিভি সবসময় ধ্রুবক বা কনস্ট্যান্ট। সো আমরা লেখটা দেখি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এখানে ওয়াই সমান সমান কে বা ধ্রুবক, সো ওয়াই সমান সমান কে মানে ওয়াই অক্ষ থেকে বের হবে পিভি ভার্সেস ভি। সো এখানে পিভিটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, এখানে ভিটা হচ্ছে এক্স অক্ষ বরাবর। সো এখানে ওয়াই সমান সমান সামথিং, এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, সো এটা হচ্ছে এক্স অক্ষ, সো এটা সমান্তরাল হবে এইভাবে, যে এটা দুইটা সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল। সো আমি মনে রাখতাম যে যেখানে পিভি এটা তো ধ্রুবক, তো এখান থেকে বের হবে পিভি সমান সমান তো কনস্ট্যান্ট, সো পিভি থেকে বের হবে, সময়ের সাথে সাথে পিভির কোনো চেঞ্জ হবে না। তো তারপরে দেখি 4 নাম্বার মেবি, হ্যাঁ 4 নাম্বার দেখবো পিভি ভার্সেস পি। সো এটা সেম, পিভি সমান সমান তো কনস্ট্যান্ট, পিভির পরিবর্তে পিভির গ্রাফে যদি আমরা যাই দিই, প্রেশার পি দিই কিংবা ভি দিই, যাই দিই সেটা পিভি থেকে বের হবে, কারণ সময়ের সাথে সাথে পিভি কিন্তু কনস্ট্যান্ট, প্রেশার চেঞ্জ বা যাই হোক এখানে পিভি থেকেই এটা একদম সমান্তরাল আকারে বের হবে, এক্স অক্ষের সমান্তরাল। পিভি সমান সমান সামথিং, এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। এবং এখন দেখব 5 নাম্বারটা একটু অন্যরকম। আমরা যদি লগ আকারে কোনো লেখচিত্র দেখি, সেই জন্য আমরা লগেরটা দেখিয়ে দিচ্ছি। উভয় পক্ষে যদি লগ নেই, লগ কিংবা লন যেটাই নিই সে একই হবে। সো আমরা জানি লগের মধ্যে যদি গুণ আকারে কোনো কিছু থাকে সেটা আলাদাভাবে যোগ আকারে দেওয়া যায় লগ নিয়ে, তারপরে লগ কে, এবং আমরা ওয়াই অক্ষ বরাবর নেব লগ পি, এবং এই যে প্লাস লগ ভি এটা ওই ডান পাশে গেলে বা রাইট সাইডে গেলে মাইনাস লগ ভি প্লাস লগ কে তো আছে এখানে। সো এই পুরোটুকু হবে ওয়াই, এবং এই যে এখানে ওটা মাইনাস এবং মাইনাস এম এক্স প্লাস লগ কে এর পরিবর্তে সি। সো এখানে এম এর মান হচ্ছে -1, এই যে এম এর মান হচ্ছে -1, এবং ঢাল তাইলে কি ঢাল তাইলে -1। সো সেক্ষেত্রে এক্স অক্ষের সাথে আমরা কি জানি ঢাল এম সমান সমান ট্যান থেটা, এম এর মান যদি -1 হয় এবং ট্যান থেটা সমান সমান -1 হয়, তাহলে থেটা সমান সমান মেবি 135 ডিগ্রি। সো সেক্ষেত্রে আমাদের লেখচিত্রটা হবে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 135 ডিগ্রি কোণ করে থাকবে। তো আগে দেখি এই পাশে, আগে আমাদের কি লেখচিত্রটা হচ্ছে, এখানে লিখে দিই, ভুলে গেছি, লগ পি ভার্সেস লগ ভি।
এখন আমরা দেখছি এই গ্রাফ, সেখানে লগ পি, তারপরে এই পাশে আছে দেখা যাচ্ছে লগ ভি। যেহেতু এম সমান সমান -1, ঢাল এম সমান সমান -1, সেহেতু এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এক্স অক্ষের ধনাত্মক দিক বলতে এইটা, আর ঋণাত্মক দিক বলতে এইটা, এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিক উপরের টুকু এবং ওয়াই অক্ষের ঋণাত্মক দিক নিচের টুকু। সো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 135 ডিগ্রি কোণ করে থাকবে, সেক্ষেত্রে গ্রাফটা হবে এমন। এবং এটুকু হচ্ছে সি, বা ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে কর্তৃত অংশ, বা এই যে প্লাস সি এর পরিবর্তে আছে লগ কে। সো এটুকু হবে লগ কে এর মান, এবং এ লগ পি এটুক তো হচ্ছে ওয়াই, এবং লগ ভি এটা হচ্ছে আমাদের এক্স। সো এটুক হচ্ছে 135 ডিগ্রি, এক্স অক্ষের যে ধনাত্মক দিকের সাথে 135 ডিগ্রি কোণ। এই যে গ্রাফটা এটা, এবং লাস্ট আর একটা গ্রাফ দেখাই। এখন এক দুইটা গ্রাফ আছে, এখন দেখাবো হচ্ছে লগ পি ভার্সেস লগ 1/ভি। আগে আমরা ক্যালকুলেশন করে আসি, একবারে লিখে দিচ্ছি। এটা পিভি সমান সমান কে এখান থেকে আসছে, তারপরে উভয় পক্ষে যদি আমি লগ নেই, যে লগ যদি নেই তো এর এই দুইটা গুণ আকার আছে, সো আমরা দুইটা একবার আলাদা যোগ আকারে লিখে দেই। সো লগ পি এটা যেহেতু আমরা এই যে এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, এবং লগ ভি এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর। ভি রিলেটেড যেগুলো থাকবে সেগুলো মূলত আমরা এক্স অক্ষ বরাবর নেব, কারণ এক্স অক্ষ বরাবর স্বাধীন চলক। আমরা আয়তনটা বাড়ালে চাপটা কমে এভাবে হিসাব করি আমরা, নট এমন যে চাপটা বাড়ালে আয়তনটা কমে, এমন এমন ম্যাথমেটিক্যালি মিলবে, কিন্তু থিওরিটিক্যালি আমরা এমন হিসাব করি। সো এখানে এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে সি। সো ওয়াই সমান সমান এম এক্স প্লাস সি। আমরা গ্রাফটা দেখি, এখানে এম এর মান হচ্ছে 1, কারণ লগ 1/ভি এর আগে কিছু নেই, মানে 1 আছে। সো এম এর মান যদি 1 হয়, ট্যান থেটা সমান সমান এম সমান সমান কি ট্যান থেটা, ঢাল সমান সমান এম সমান সমান ট্যান থেটা সমান সমান 1। সো আলটিমেটলি এখান থেকে থেটার মানটা আসবে 45 ডিগ্রি। সো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ করে থাকবে। যাই হোক, এখন আমরা দেখি গ্রাফটার ওয়াই অক্ষ বরাবর থাকবে হচ্ছে লগ পি, যাতে আমরা লগ পি এর গ্রাফ করছি, এবং এক্স অক্ষ বরাবর থাকবে লগ 1/ভি, এবং এখানে সি বা ওয়াই অক্ষের কর্তৃত অংশ আছে লগ কে, এবং থেটার মান আছে 45 ডিগ্রি। সো এমনভাবে নিতে হবে যাতে এখান থেকে এটুকের মান হবে লগ কে, এবং এখান থেকে সোজা চলে যাবে। আমরা যদি এখানে এই এক্স অক্ষ কল্পনা করি, অর্থাৎ এটাকে যদি আমি বর্ধিত করে এখানে আনি, তবে এই ধনাত্মক অংশ 45 ডিগ্রি, অর্থাৎ ঢাল এম সমান সমান যেহেতু 1, সেহেতু থিটা সমান সমান 45 ডিগ্রি। থিটার পরিচয় হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেইটুকু কোণ উৎপন্ন করে। সো আমরা আশা করি এটা, এই যে ঢাল সমান সমান 1, এম সমান সমান 1। সো আশা করি এটা আমরা বুঝতে পারছি। আমরা এখন মেইন কোশ্চেনে আসছি, যে 7 নম্বর প্রশ্ন, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের জন্য কোন লেখচিত্রটি প্রযোজ্য। সেখানে দেখা যাচ্ছে পিভি ভার্সেস ভি। এই যে পিভি তো কনস্ট্যান্ট, এখান থেকে বের হবে পিভি ভার্সেস ভি থাকুক, বা 1/পি থাকুক, বা 1/ভি, বা শুধু পি ভি যেটাই থাকুক, সেটা হচ্ছে পিভি থেকেই বের হবে, কারণ পিভি সমান সমান কনস্ট্যান্ট। তারপরে আসি 12 নম্বর প্রশ্নে। 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে দ্বিপারমাণবিক গ্যাস অণুর স্বাধীনতার মাত্রা কয়টি। সো স্বাধীনতার মাত্রাকে স্মল এফ দিয়ে প্রকাশ করা হয়। সো এটা এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে এই এফ এর মান হচ্ছে 3, এবং দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে এফ এর মান হচ্ছে 5, এবং ত্রিপারমাণবিক বা বহুপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে হচ্ছে 6। এবং সাথে সাথে আমরা CP/CV অর্থাৎ গামা এর মানটাও জেনে নিই। এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে 1.67, দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে 1.40 বা 1.41, এবং ত্রিপরমাণবিক বা বহুপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে 1.33। সো এই কোনটা এক পারমাণবিকের ক্ষেত্রে গামায়ের মান 1.67 নাকি 1.33, এটা যদি উল্টায় যায়, সো এটা এভাবে মনে রাখবে যে 1.33 ত্রিপারমাণবিক, বা 1.33 বা 1.33 এর নামের ভিতরেই
মিল আছে একটা। সো আশা করি এটা ভুল হবে না। পাশাপাশি এই অধ্যায়ের জন্য আমরা এটাও জেনে নিই যে গড় শক্তির পরিমাণ। সো গড় শক্তির পরিমাণ হচ্ছে F/2 kT। সো এফ হচ্ছে স্বাধীনতার মাত্রা, এটা যেহেতু এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে বলছি, সো এটার অ্যান্সার হবে 3/2 kT। তারপরে দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে F/2 kT, এফ এর মান তো 5, তাহলে 5/2 kT। তারপরে এটা হচ্ছে 6/2 kT বা 3 kT। 6/2 মানে হচ্ছে এখানে 3 kT আলটিমেটলি। সো 12 নম্বর মেন কোশ্চেনে আসি, দ্বিপারমাণবিক গ্যাস অণুর স্বাধীনতার মাত্রা কয়টি? সো 5টি। তারপরে 13 নম্বর প্রশ্ন, শুষ্ক ও সিক্ত বাল্ব আর্দ্রতা মাপক যন্ত্রের থার্মোমিটার দুটির তাপমাত্রার পার্থক্য হঠাৎ কমে গেলে কোনটি বোঝায়? সো এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক। আমি এখানে বলে দেই যে 4-5টা পয়েন্ট থাকতে পারে। যদি বলে থার্মোমিটার দুটির, এখানে তো এই আমাদের বই আছে যে দুটি থার্মোমিটার নিয়ে যে পানি দেয়, তারপরে কাপড়, ওইগুলো বই থেকে পড়ে নিবে। আমি এখন বেশি ওইদিকে যাচ্ছি না। সো যদি এখন থার্মোমিটারদের দুটি থার্মোমিটারের পাঠের পার্থক্য যদি খুব বেশি হয়, সেক্ষেত্রে আবহাওয়ার অবস্থা বা বায়ুর অবস্থা হবে শুষ্ক। সো এখান থেকে বেশি শুষ্ক এই যে এভাবে বেশি শুষ্ক। তারপরে যদি পার্থক্য যদি নাই থাকে, থার্মোমিটার দুটি পার্থক্য যদি না থাকে, এখানে লিখে দিই, পার্থক্য না থাকলে সেক্ষেত্রে আবহাওয়া বা বায়ু থাকবে হচ্ছে সম্পৃক্ত এবং আপেক্ষিক আর্দ্রতা হবে 100%। আপেক্ষিক আর্দ্রতা হবে 100%। আপেক্ষিক আর্দ্রতা যে সূত্র আছে ওই সূত্র ইউজ করলে হবে 100%। তারপরে হচ্ছে থার্মোমিটারদের পাঠের ভর যদি ধীরে ধীরে কমে, কিন্তু কমছে, বাড়ছে না, ধীরে ধীরে যদি কমে, তো সেক্ষেত্রে বৃষ্টি হবে। ধীরে ধীরে কমলে বৃষ্টি হবে। সো তারপরে আছে হঠাৎ কমে গেলে। হঠাৎ কমে গেলে ঝড় হবে, ঝড় হওয়ার সম্ভাবনা আছে। সো এই দুইটাই হচ্ছে কমে যাওয়া, তো কমে যাওয়া মানে কি? কমে যাওয়া মানে হচ্ছে বৃষ্টি কিংবা ঝড় হবে। সো এখন যদি হঠাৎ করে কমে যায়, তো আমরা কি জানি ঝড় হঠাৎ করে আসে। যদি হঠাৎ করে কমে যায় তাহলে সেক্ষেত্রে ঝড় হবে, আর যদি ধীরে ধীরে কমে সেক্ষেত্রে বৃষ্টি। আর ওভারঅল আমি যদি কম হলে বা কমে যায়, ওভারঅল কম হলে সেক্ষেত্রে আর্দ্র থাকবে। এগুলো কম হলে বৃষ্টি রিলেটেড যা হবে সেগুলা। সো হঠাৎ কমে গেলে ঝড়, কারণ ঝড় হঠাৎ করে আসে। তারপরে ধীরে ধীরে কমলে বৃষ্টি, আর কম হলে তো আর্দ্র। এখানে বলা হয়েছে যে হঠাৎ কমে গেলে, সো হঠাৎ কমে গেলে উত্তর হবে ঝড়। তারপরে 14 নম্বর প্রশ্ন, বহু পরমাণু বিশিষ্ট গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা। সো স্বাধীনতার মাত্রা হচ্ছে এফ। বহু পরমাণু বা ত্রিপরমাণু যেটাই বলুক, এফ এর মান হবে 6। তারপরে 15 নম্বর প্রশ্ন, একটি বুদবুদ হ্রদের তলদেশ থেকে উপরিপৃষ্ঠে উঠে আসা এর আয়তন 8 গুণ হয় বায়ুমণ্ডলের চাপ H মিটার উচ্চতায় পানিস্তম্ভের সমান। পানিস্তম্ভের না, ওটা হচ্ছে পানিস্তম্ভের চাপের সমান হলে হ্রদের গভীরতা কত? সো এটা আমি অনেক ক্যালকুলেশন করেও দেখানো যায়, আবার শর্টেও দেখানো যায়। সো ইন শর্টে আমরা বলি, পানি যখন নিচে থাকে তখন বুদবুদটা ছোট থাকে, একটা পানির গোলা ছোট থাকে, তারপরে ধীরে ধীরে উপরে আসলে সেটা বেড়ে যায়, আয়তনটা বাড়ে, কারণ চাপটা কমে। আমরা কি জানি চাপ প্রপোর্শনাল টু 1/v। সো উপরে আসলে তো ওই যে নিচে থাকাকালীন তো বায়ুমণ্ডলের একটা প্রেশার আছে, আর এইটুকুর পানির একটা প্রেশার আছে। সো ওভারঅল এটার উপরে চাপটা খুব বেশি, জন্য আয়তনটা খুব কম থাকে। সো উপরে যখন উঠে আসবে ধীরে ধীরে, তখন পানির চাপটা তো আর থাকবে না, এই উপরে উঠে আসলে শুধু এই বায়ুমণ্ডলের চাপটা থাকবে, চাপটা উপর থেকে লম্বভাবে প্রযুক্ত হয়। সো সেক্ষেত্রে আয়তনটা বাড়বে। সো ওইগুলো না ভেবে আমরা আগে মেন জায়গায় আসি। সো পানি তো আগে নিচে থাকে, সো নিচেরটা আমি P1 ধরি, আয়তনটাও V1 ধরি। এখানে P1 মানে হচ্ছে, একবারে লিখে দিই, P1 মানে হচ্ছে উপরের এই বায়ুমণ্ডলের চাপ P2 প্লাস এখান থেকে যে
এটা তো এইচ উচ্চতা, এটা হচ্ছে এইচ উচ্চতা, সেখানে এইচ রো জি, এটা হচ্ছে ঘনত্ব, পানির ঘনত্ব ইউজুয়ালি 1000 হয়। তারপরে উপরে যখন আসবে এখানে, তখন আয়তনটা ধরি V2, এবং V2 হবে V1 এর n গুণ, অর্থাৎ এখানে যেই আয়তনটা ছিল তার n গুণ ধরলাম, তারপরে উপরে হচ্ছে P2। সো আমরা জানি হচ্ছে P1 V1 সমান P2 V2। সো P1 এর পরিবর্তে একবার আমি P2 প্লাস H রো জি, আর V1 এর মান তো V1ই, দেন P2 V2। সো P2 এর মান রেখে দিয়ে এইভাবে, তারপরে V2 এর মান হচ্ছে N V1। তো উভয় পাশ থেকে V1 V1 কাটাকাটি চলে যায়। তারপরে উচ্চতাটা আমার লাগবে হচ্ছে উচ্চতা, সো উচ্চতা বের করতে হবে। এখন P2 প্লাস এইচ রো জি, সরি P2টা ওই পাশে নিয়ে যাই। সো P2 এই পাশে নিয়ে গেলে P2 N ইন মাইনাস P2, দেন এইচ সমান সমান এখান থেকে P2টা কমন নিই, সো N মাইনাস 1 ডিভাইডেড বাই এইচ রো জি। এখানে P2 এর মানের একটা শর্ত বলে দেওয়া আছে যে এইচ মিটার উচ্চতায় পানি স্তম্ভের চাপের সমান। সো এইচ মিটার উচ্চতায়, অর্থাৎ এখান থেকে এই উচ্চতায় পানি স্তম্ভের চাপ, এই যে এই চাপের সূত্র তো জানি হচ্ছে এইচ রোজি, তরল বা প্রবাহের ক্ষেত্রে চাপের সূত্র হচ্ছে এইচ রোজি, আর বায়ুমণ্ডলে চাপের মান তোমাদের মুখস্থ আছে 10⁵ বা 1,01,325। সেখানে কন্ডিশন দেওয়া আছে যে এই উচ্চতায় যে এই যে চাপ এইচ রোজি সেটার সমান। সেখান থেকে আমরা P2 এর মান এইচ রোজি লিখতে পারি। তো নিজের এটা কাটা, স্যার এখানে তো এইচ থাকবে না তখন, রোজি এবং N-1, সেই দুটা কাটা যাবে, সেক্ষেত্রে N-1 ইন্টু এইচ। সো N এখানে দেওয়া আছে যে 8 গুণ হবে। N এর পরিচয় কী ছিল, যে স্তম্ভের নিচ থেকে উপরে আসলে তার আদি আয়তনের যত গুণ হয়। সো আদি আয়তনের দেওয়া আছে 8 গুণ, তো 8 - 1 তো 7H, হ্রদের গভীরতা হবে 7H। তারপরে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কম হলে বাষ্পায়ন হবে। সো এখানে আপেক্ষিক আর্দ্রতা, একটা কথা মনে রাখবে যে আর্দ্রতা মানেই হচ্ছে পানি। সো এখন বায়ুমণ্ডলের পানি যদি কম হয়, তো বায়ুমণ্ডল কি চাবে, যে পরিবেশ থেকে বা কোনো জায়গা থেকে বা কাপড় চোপড় যেটাই নাড়ি সেখান থেকে পানিটা সে চুষে নিতে বা পানিটাকে তার নিজের কাছে টেনে নিতে চাবে। যদি আর্দ্রতা যদি কম হয় তাহলে বাষ্পায়ন হবে খুব দ্রুত, এটা তো কমন সেন্স। তারপরে একইভাবে যদি আর্দ্রতাটা বেশি হয়, অর্থাৎ বায়ুতে যদি পানির পরিমাণটা বেশি থাকে, পানির পরিমাণ বেশি থাকলে সে তো আর কোনো জায়গা থেকে পানিটা নিতে চাবে না, সেক্ষেত্রে বাষ্পনটা হবে কম বা ধীর গতিতে। সো এখানে দেওয়া আছে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বা পানি যদি কম থাকে তাহলে আমরা বাষ্পায়ন হবে দ্রুত গতিতে। আমরা যদি বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কম থাকে কোনো সময়, তাহলে সেক্ষেত্রে যদি বাইরে কিছু কাপড় চোপড় দেই, তো সেক্ষেত্রে দেখবো খুব দ্রুত সেটা শুকিয়ে যাচ্ছে, কারণ সেখান থেকে পানি বাষ্পাকারে বায়ুতে চলে যাচ্ছে, সে টেনে নিচ্ছে। তারপরে 17 নম্বর, একটি আদর্শ গ্যাসের তাপমাত্রা টি হতে বৃদ্ধি করে 2T করা হলে কোন রাশিটি দ্বিগুণ হবে। আগে 15 নম্বর প্রশ্নের আরেকটা বলে দেই, যদি এটা শর্টকাট হচ্ছে, এটা যদি আয়তন বলে তাইলে এটা যদি আয়তনের কত গুণ সেটা বলে, আর এটা যদি ব্যাস বা ব্যাসার্ধ যেটাই বলুক সেটার কত গুণ হচ্ছে আয়তন সেটা যদি বলে, ডিরেক্ট এই সূত্র। কীভাবে আসছে সেটা বললাম না। সো এটা আসছে মেইনলি ওই যে ভি এর সূত্র ব্যবহার করে মূলত এটা আসছে। সো আয়তন যদি বলে N-1 যেটা আসবে, আর যদি ব্যাসার্ধ বলে তো N³ - 1 যেটা আসবে সেটা। সো এখন আসছে 17 নম্বর প্রশ্ন, একটি আদর্শ গ্যাসের তাপমাত্রা টি হতে বৃদ্ধি করে 2T করা হলে কোন রাশিটি দ্বিগুণ হবে। আমরা জানি তাপমাত্রা, গতিশক্তি হচ্ছে E = 3/2 nRT। সো এখানে বলা আছে বৃদ্ধি করে 2T অর্থাৎ দ্বিগুণ করা হয়েছে, টি ছিল 2T অর্থাৎ দ্বিগুণ করা হয়েছে, কোন রাশিটি দ্বিগুণ হবে স্পেসিফিক্যালি আমাদের বলে দিয়েছে কোন রাশিটি দ্বিগুণ হবে। সো এই সূত্র থেকে বোঝা যাচ্ছে যে এটা তো ফিক্সড,
যেই দুইটা নিয়ে আলোচনা করা হবে সেই দুইটা বাদে বাদ বাকিগুলো ফিক্স ধরতে হবে। সো এখানে যদি এটা যদি দ্বিগুণ হয়, টুটি করা হয়, সো এই সমান সমানের এই পাশেও সমান রাখার জন্য এটা আমার দ্বিগুণ করা লাগবে, তাহলে দুই পাশে সমান হবে। তো গতিশক্তিটা দ্বিগুণ হতে হবে। তারপরে 18 নম্বর প্রশ্ন, এটা যদিও লেখচিত্র রিলেটেড আসে না, তবু এটা বলে দেয় যে স্থির তাপমাত্রায় গ্যাসের ক্ষেত্রে কোন লেখচিত্রটি সঠিক। সেটা আমি সম্ভবত প্রথম কয়েকদিন করাইছিলাম, না এটা এখনো করানো হয়নি। সো আমরা সূত্রটা জানি যে আমি যেখানে রাখতাম ডিটি বাই পি সমান সমান কনস্ট্যান্ট বা কে, ডির পরিবর্তে অনেক জায়গায় রো দেওয়া আছে, রো দিয়েই বেশিরভাগ লেখে। তারপরে এটা তাপমাত্রা, এটা হচ্ছে চাপ। এখানে কিসের বলা আছে, পি ভার্সেস রো, অর্থাৎ চাপ ভার্সেস ঘনত্ব। এখন চাপ আর ঘন, এই যে চাপ অর্থাৎ পি আর রো বাদে এই যে টিটাকে কনস্ট্যান্ট ধরতে হবে। সো এটা যদি এই পাশে নিয়ে যাই, ডি বা রো প্রপোর্শনাল টু পি, বা ডি এর পরিবর্তে আমরা রো লিখতে পারি প্রপোর্শনাল টু পি। সো একইভাবে পি প্রপোর্শনাল টু রো, এটা ওয়াই অক্ষ বরাবর, রো হচ্ছে এক্স অক্ষ বরাবর। এটা যদি উঠাই দিই তাইলে ওয়াই সমান সমান এম এক্স এর একটা আকার আসবে। এ ওয়াই সমান এম এক্স, এটা কি জানি, মূল বিন্দুগামী সরল রেখা। সো 18 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে গ নাম্বার। 19 নম্বর প্রশ্নে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতি গ্রাম অণু হিলিয়াম গ্যাসের গতিশক্তি। সো এটা হাতে ক্যালকুলেশন করে যদিও করা যাবে, একটু টাফ হবে। সো এটা বলে দেই, প্রতি গ্রাম অণু হিলিয়াম বলতে 1 মোল বোঝানো হচ্ছে, যে 1 মোল হিলিয়াম গ্যাসের গতিশক্তি। সো এই গতিশক্তির সূত্র হচ্ছে 3/2 nRT। সো মান বসালে যেটা আসবে সেটাই। তারপরে 22 নম্বর প্রশ্ন, প্রতিটি অক্সিজেন অণুর মোট শক্তি। সো মোট শক্তি হচ্ছে কি, মোট শক্তি রৈখিক প্লাস কৌণিক। গ্যাস তো হচ্ছে রৈখিকভাবে ছোটাছুটি করতে পারে, আবার বৃত্ত বা কৌণিকভাবে একাবাঁকাভাবে ছোটাছুটি করতে পারে। সো অত কিছু না জেনে আমরা ডিরেক্ট সূত্রে চলে যাই। প্রতিটি অক্সিজেন অণুর মোট শক্তি, তো একটু আগেই আমরা বলছি যে মোট শক্তি বা গতিশক্তির সূত্র হচ্ছে F/2 kT। সো অক্সিজেন যেহেতু দ্বিপারমাণবিক, অর্থাৎ O2 এখানে 2, সো দ্বিপারমাণবিক, অক্সিজেন তো গ্যাস আকারে থাকে O2। সো দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে F এর মান হচ্ছে 5/2 kT, অর্থাৎ F এর মান হচ্ছে 5। সো এখানে বইয়ে ভুল উত্তর দেওয়া আছে, 3/2 kT দেওয়া আছে। তারপরে শিশিরাঙ্ক বলতে আমরা বুঝি, তো শিশিরাঙ্ক হচ্ছে একটা তাপমাত্রা, যে তাপমাত্রায় বায়ু তার ভেতরের জলীয় বাষ্পের দ্বারা সম্পৃক্ত হয় তাকেই বলা হয় যে শিশিরাঙ্ক, অথবা যে তাপমাত্রায় শিশির জমতে শুরু করে বা ওই যে অদৃশ্য হওয়া শুরু করে সেটাই হচ্ছে শিশিরাঙ্ক। তো শিশিরাঙ্ক একটা তাপমাত্রা, এটা হচ্ছে তাপমাত্রা বোঝায়। তারপরে আছে 24 নম্বর, স্বাভাবিক তাপমাত্রা ও চাপে আর এর মান। সো এক্ষেত্রে আমরা এককগুলা দেখি, এটা মেইনলি পরিবেশ রসায়নের পড়া, তাও আমরা দেখি এখানে আর এর 4টা মান হতে পারে। প্রথম মানটা হচ্ছে আমরা এসআই এককে দেখি, এসআই এককে, এই যে এসআই একক 8.314 জুল পার মোল পার কেলভিন। সো এখানে পার মোল পার কেলভিন এটা সব জায়গায় থাকবে। তারপরে দেখি লিটার অ্যাটমসফিয়ার এককে। সো এটা দেখি লিটার অ্যাটমসফিয়ার এককে। সো লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মান হবে 0.082058 বা 21। এটা হবে পার মোল পার কেলভিন, তো সব জায়গায় থাকবে, পার মোল পার কেলভিন সব জায়গায় থাকবে। এখানে জাস্ট আসবে লিটার এটিএম। সো লিটার এটিএম পার মোল পার কেলভিন। এখন দেখি সিজিএস এককে। সিজিএস এককে আর এর মানটা হচ্ছে 8.314, যেটা ছিল ওইটাই, বা 8.32 ইন্টু 10⁻⁷। এই যে পার মোল পার কেলভিন সব জায়গায় থাকবে, এখানে জাস্ট আর্কটা আসবে। তারপরে সিজিএস এককে গেল।
এবার আসি ক্যালোরি এককে। ক্যালোরি এককে আর এর মান। সো ক্যালোরি এককে আর এর মান আসবে 1.987 ক্যালোরি, এই যে পার মোল পার কেলভিন সব জায়গায় থাকবে, বা পার কেলভিন পার মোল একই কথা। সেটা কিভাবে আসছে এটা যদি দেখি তাইলে আর একটু সময় লাগবে। পিভি সমান সমান কি এন আর টি। সো আর সমান সমান পিভি বাই এন টি। সো এসআই এককের ক্ষেত্রে এই পি বা চাপের একক তো হচ্ছে, চাপের এসআই একক কি প্যাসকেল কিংবা নিউটন পার মিটার স্কোয়ার। সো নিউটন পার মিটার স্কোয়ার দিয়েই আমি করি। তারপরে এসআই একক আয়তনের হচ্ছে মিটার কিউব, এবং এটা তো এন আর টি এর সব ক্ষেত্রেই যে এটা মোল এবং এটা কেলভিন, এই যে মোল এবং এটা কেলভিন। সো এটা শেষে পার মোল পার কেলভিনে রূপান্তরিত হয়ে যায়। সো আমি উপর দুইটাই দেখাচ্ছি, নিউটন পার মিটার স্কোয়ার এবং মিটার কিউব গুণ করলে আসছে এন এম, কারণ এখানে তিনটা, এটা দুইটা কাটাকাটি করলে এন এম। সো এন এম এটা হচ্ছে কি এফ ইন্টু এস। সো এফ এস কি কাজের সূত্র। সো কাজ, এটা এন এম গুণ করলে আসবে জুল। সো এন এম গুণ করলে জুল, এবং এটা এসআই একক এই যে 8.314, এই যে পার মোল পার কেলভিন এটা তো আগেই বাদ দিয়ে দিলাম, এবং এর শেষে থাকছে জুল, বা এখানে নিউটন মিটার দিলেও হবে। তারপরে আসি লিটার এটিএম, এটা কীভাবে আসলো। সো লিটার এটিএম কীভাবে আসলো এখানে দেখাই। আর সমান সমান তো পিভি বাই এনটি, এই দুইটা পার মোল পার কেলভিন আগেই বাদ। এটা আসবে লিটার এটিএম, নামের মধ্যেই এটিএম আছে, নামের মধ্যে লিটার আছে। সো লিটার এটিএম পার মোল পার কেলভিন, এটা তো সবচেয়ে ইজি। তারপরে সিজিএস একক। তো সিজিএস একক কীভাবে, এটা কীভাবে আসছে সেটা যদি দেখতে চাই, এটা একটু বড়। সো আর সমান সমান পিভি বাই এনটি। সো এন আর টি পার মোল পার কেলভিন, এই দুইটা তো আগেই বাদ, আমাদের মেন কাজ হচ্ছে এই দুইটা নিয়ে। সো এই পি হচ্ছে কি এক এটিএম বা এক পারদ-চাপ, বা 76 সেন্টিমিটার পারদস্তম্ভের যেই চাপটা প্রদান করে। সো এখানে এটিএম তো আর নেওয়া যাবে না, এটিএম কিংবা নিউটন পার মিটার স্কোয়ার বা অ্যাটমসফিয়ার নেওয়া যাবে না, এটাকে নিতে হবে আমার সিজিএস অর্থাৎ সেন্টিমিটার, বা ওই দিকে নিতে হবে। সো এখন আমরা দেখি পি এর মান কি দেওয়া যায়। সো এক এটিএম বা 76 সেন্টিমিটার পারদস্তম্ভ। সো এখান থেকে 76, আমরা কি জানি পি সমান সমান এইচ রো জি, পি সমান সমান এইচ রো জি। সো চাপ বা এই যে উচ্চতার মান এইচ হচ্ছে 76 সেন্টিমিটার, আমাদেরকে সেন্টিমিটার রাখতে হবে। তারপরে পারদের ঘনত্ব তো জানি 13,600, বা 13,600 এটাকে সেন্টিমিটারে বা সিজিএস এককে নিলে 13.6। তারপরে জি এর মান তো হচ্ছে 9.8। সো এটাকে সেন্টিমিটারে নিলে 9.8-এর পরিবর্তে আসবে 980, বা 9.81 বা 981 দিলেই আসবে। আর ওভারঅল এই পুরোটুকুর একক আসবে হচ্ছে ডাইন সেন্টিমিটার ইনভার্স 2, যে ডাইন সেন্টিমিটার ইনভার্স 2। তারপরে আসি আমরা ভি এর ক্ষেত্রে, এই যে পির কাজ শেষ এবং ভি এর কাজ। ভি তো হচ্ছে এক মোল গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। সো লিটার থেকে আমরা যদি সেন্টিমিটার নিতে চাই তাহলে 22.4 পরিবর্তে যে তারপরে হচ্ছে আমরা কি জানি 1 লিটার সমান, সরি 1 মিটার কিউব সমান সমান 10 কিউব লিটার সমান সমান 10 কিউব ডেসিমিটার কিউব সমান সমান 10⁶ সিসি, বা 10⁶ সেন্টিমিটার কিউব। সো এখান থেকে লিটার থেকে যেতে হবে। সো লিটার থেকে যেতে গেলে, লিটার থেকে সেন্টিমিটারে যেতে গেলে আমার 1000 দিয়ে গুণ করা লাগবে। সো এখানে 22.414 বা 22.4 লিটার দিয়ে করা যায়। তো এটা এই যে পি এর মান, এই পুরো মানটুকু এখানে বসাবো এবং ভি এর পুরো মানটুকু এখানে বসাবো। দেন যেটা আসবে সেটা হচ্ছে 8.314 বা 8.32 দিয়েও বলা যায়, ইন্টু 10⁷ আর পার মোল পার কেলভিন তো থাকবেই। আর এই আর্কটা কিভাবে আসলো, মেইনলি এই যে এখান থেকে এককটা তো থাকছে এইটা সেন্টিমিটার কিউব, এবং এখান থেকে এই এককটা থাকছে ডাইন সেন্টিমিটার ইনভার্স 2। সো এই দুইটার উপরে তো গুণ হবে, এই যে
পির এককের জায়গায় এটা থাকবে এবং ভির এককের জায়গায় এটা থাকবে। সেই দুইটা গুণ হলে থাকবে হচ্ছে উপরে ডাইন সেন্টিমিটার। সো 1 ডাইন সেন্টিমিটার মানে হচ্ছে 1 আর্ক, ঠিক আছে। সো এখান থেকে আর্কটা আসছে। আর যদি এত মানে কঠিন লাগে তাইলে আমরা কি জানি, এস একক হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন। এই যে জুলের এখান থেকে আমরা কি জানি 1 জুল সমান 10⁻7 আর্ক। সো এইভাবেই 1 জুলের পরিবর্তে 10⁻7 বসালাম আর্ক পার মোল পার কেলভিন। এই যে সাইড নোট লিখে দিলাম, যেহেতু 1 জুল সমান 10⁻7 আর্ক। এই যে জুল যেটা উঠালাম এবং 10⁻7 আর্কটা বসালাম, কোনো ক্ষতি নেই। তারপরে সিজিএস একক গেলে এখন ক্যালোরি। সো ক্যালোরি একক ওইভাবে না বের করে আমি এখান থেকে বের করতে পারি, কারণ আমরা কি জানি 1 ক্যালোরি সমান 4.2 জুল। সো ধরো আবার বিপরীতভাবে জানি যে 1 জুল সমান 0.24 ক্যালোরি। সো এখানে 1 জুল সমান যদি 0.24 ক্যালোরি হয়, তাইলে 8.314 এটা হবে 8.24 ইন্টু 8.314, এটা গুণ করলে যা আসবে সেটাই। সো এটা গুণ করলে আসবে 1.987 ক্যালোরি। আর এখানে পার মোল পার কেলভিন তো আছেই। তো আশা করি এটা বুঝতে পারছো, অনেক সময় নিয়ে ফেললাম। তারপরে পিভি সমান 1/3 এমএনসি স্কয়ার। সমীকরণের সি হচ্ছে, এটা তো মূল গড় বর্গবেগ, এটা বইয়ের ভেতরে আছে। তারপরে তাপমাত্রা কত গুণ হলে অক্সিজেন গ্যাসের অণুর বেগ দ্বিগুণ হবে। এটা অক্সিজেন গ্যাস বলে কথা না, যে কোনো গ্যাসের ক্ষেত্রেই তাপমাত্রা, এই যে সূত্রটা আমি লিখি, সি সমান √3RT/m। তো তাপমাত্রার সাথে এই যে এটার সম্পর্ক বা আরএমএস বেগের সম্পর্ক হচ্ছে বর্গমূলের সমানুপাতিক। সো তাপমাত্রা কত গুণ হলে অক্সিজেন গ্যাসের অণুর বেগ দ্বিগুণ হবে। তাপমাত্রা এটা যদি দ্বিগুণ করতে হয়, সো এই পাশের পুরোটুকুর মান দ্বিগুণ হবে। সো ওই যে √T এর মান হবে 2 এবং টি হবে 2² বা 4। এই যে তারপরে 27 নম্বর, স্বাভাবিক তাপমাত্রা ও চাপে অক্সিজেন অণুর গড় বেগের বর্গমূল কত। সো এটা ওই যে সি সমান √3RT/m, ওখান থেকেই মনে রাখতে পারো। আর এটা তো মেবি হাতে করা পসিবল না। সো হাতে করার ক্ষেত্রে একটা নিয়ম আছে, যদিও অল্প কার্যকর, তবু অনেকের হেল্প হতে পারে। সেটা হচ্ছে, সো আমরা দেখি কিভাবে এটা অন্তত কাছাকাছি অ্যান্সার করা যায়। স্বাভাবিক তাপমাত্রা ও চাপে অক্সিজেনের গড় বেগের বর্গমূল কত। আমরা জানি সি সমান √3RT/m অথবা √3PV, এই যে এই দুটা ক্যালকুলেশন করে বা কনভার্সন করে এটা আসে 3P/m, দেন √3P/ρ বা ঘনত্ব। মেনলি এই তিনটা সূত্র। এবং এখান থেকে আমরা আরও একটা জিনিস বের করতে পারি, সেটা হচ্ছে, এটা আমরা তো জানি এটা হচ্ছে এসআই একক, আরও এসআই এককে মান, এবং টি হচ্ছে কেলভিন এককে অর্থাৎ এসআই এককে, এবং এমটা হচ্ছে কেজিতে। সো এম এর মানটা আচ্ছা আমরা আগে লিখে নিই, 158 √T/m। সো এম এর মানটা কেজিতে। সো এম এর মানটা কেজিতে, এটা হচ্ছে গ্রামে নিলে, যে এখানে হচ্ছে এটা গ্রামে এবং টিতে হচ্ছে তাপমাত্রা বসায়, এটা করলে যেটা আসবে সেটাই। 158টা কীভাবে আসলো, এটা হচ্ছে 3 এখান থেকে 1000 ভাগ করেছি, কারণ এটা তো কেজিতে নিতে হবে। সো এম এর মানটা তো গ্রামে বসাতে হয়। এখানে অবশ্যই এম এর মানটা গ্রামে বসাতে হবে, কারণ 1000-এর কাজটা আমি আগেই করে এসেছি। এখানে 3/1000টা উপরে চলে আসবে। তো সেক্ষেত্রে এতে রুট করলে, অর্থাৎ এক কথায় 3 এখানে 1000 এবং রুটের কাজটা করে বাইরে এনে এটা আসছে হচ্ছে 157.94। সো 158 এভাবে মনে রাখতে পারো। এবং তারপরে তাপমাত্রা এবং ভর, সো এক্ষেত্রে এই দুইটা ভাগ করে বা কাছাকাছি একটা অন্তত একটা মান তো মনে রাখতে পারো, সেক্ষেত্রে সেভাবে তোমরা বের করতে পারবা। সো এটা দেখি আমরা, যে স্বাভাবিক তাপমাত্রা চাপে অক্সিজেনের গড় বর্গবেগের বর্গমূল কত, 461। সো এটা 158, আগে সূত্রটা বসাবো যে গড় বর্গবেগের বর্গমূল CRMS √3RT/m। তো 158 √T/m।
তারপরে হচ্ছে 158 √T। তো তাপমাত্রা, স্বাভাবিক তাপমাত্রা বলতে বোঝানো হয় 0°C বা 273। সো এখানে 273। দেন অক্সিজেন তো হচ্ছে দ্বিপারমাণবিক গ্যাস অবস্থায় থাকে, সো অক্সিজেনের সেক্ষেত্রে ভরা হয় 32। এটা গ্রামেই থাকবে কারণ অলরেডি আমার কাজ শেষ। সো এখানে আমরা 273 ডিভাইড বাই 32 এটা যদি ক্যালকুলেশন করি, এটা আমি 0 ধরে, এটা 0 ধরে, 0 0 কাটা এবং 3 1 3 9 27। সো এখানে √9 করলে অ্যান্সার আসবে 3। অর্থাৎ এটা যেহেতু আমি কম ধরেছি, সো আরেকটু কম আসবে, অর্থাৎ 9-এর কম আসবে। সো 8.5 বা 8-এর বেশি, 9-এর কম। সো 9 ধরেই করি আপাতত। সেখানে 3 আসবে এবং 3 যদি আমি এখান থেকে গুণ করি, সো 3 এখানে 160 ধরি, 3 0 0 3 ষোলো 48 বা 480। সো 480-র কিছুটা কম হবে, অর্থাৎ 450 থেকে 470 এমন এই রেঞ্জে থাকবে আপাতত অনুমান করা যাচ্ছে। সো এখানে আছে হচ্ছে 461। সো এইভাবে তোমরা পরীক্ষার হলে 1-1.5 মিনিট টাইম নিয়ে অন্তত হলে করার একটা পসিবিলিটি আছে। সো একটা এমসিকিউ করা মানে অনেক এগিয়ে যাওয়া। যাই হোক, কিছুটা প্র্যাকটিস করলে হয়তো করতে পারবা। তারপরে আসি 29 নম্বর প্রশ্নে। গ্যাসের গতিতত্ত্ব অনুসারে গ্যাস অণুসমূহের ও গ্যাস অণুগুলোর মধ্যে কোনো আন্তঃআণবিক আকর্ষণ বল নেই। সো গ্যাস অণুসমূহের মধ্যে যদি কোনো আন্তঃআণবিক আকর্ষণ বল না থাকে, সেক্ষেত্রে সব কিছুই হবে স্থিতিশক্তি নেই। কারণ গ্যাস অণুসমূহ কি ছোটাছুটি করে, সো গতিশক্তি আছে বলেই ছোটাছুটি করে, কারণ তার বেগ আছে। এই যে গতিশক্তির সূত্র কি, 12mv²। সো বেগ আছে, সেহেতু সে ছোটাছুটি করতে পারে, তাই তার মধ্যে কোনো স্থিতিশক্তি নেই, সমস্ত শক্তিটাই হচ্ছে গতিশক্তি। তারপরে 33 নম্বর, কোনো গ্যাসের অণুগুলোর গড় গতিশক্তি। সো যদি অণু বলে যে তাইলে আনসার হবে 3/2 kT। কে থাকবে, কারণ বোল্টজম্যান ধ্রুবকের ওখান থেকে কেটা আসে। সো অণুর ক্ষেত্রে কে এর রিলেশন আছে, এবং যদি মোল বলে তাইলে অ্যান্সার হবে 3/2 RT। তারপরে আসি হচ্ছে 34 নম্বর গ্রাফ। এটা যদিও এটা আসবে না, তবু এটা দেখি। আমরা জানি আদর্শ গ্যাসের জন্য নিচের কোনটি সঠিক। আমরা কি জানি, পিভি বাই, আমি প্রথমে বলেছিলাম যে পিভি বাই এনটি, এটা সবসময় মনে রাখতে। এখান থেকেই কনভারসেশন করে বিভিন্ন সূত্রগুলো আসে। সো এখানে পিভি আর টি এর সূত্র আছে, তো এনটা বাদ দিলাম। সো পিভি আর টি, পিভি এই পাশে গেল, টি এই পাশে। সো এটা তো দেখা যাচ্ছে সমানুপাতিকের একটা সম্পর্ক, এবং সমানুপাতিক চিহ্নটা যদি আমি উঠাই দেই, তাইলে পিভি সমান সমান এখানে একটা কেটি দিয়ে দিলাম। সো এই পিভি পুরোটাই ওয়াই অক্ষের উপরে আছে, এবং এটা হচ্ছে এম, এবং এটা এক্স অক্ষ বরাবর। সো এটা দেখা যাচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা। আমরা কি জানি, ওয়াই সমান সমান এম এক্স, এটা হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা। আবার ওয়াই সমান সমান এম এক্স প্লাস সি, এটাও সরলরেখা, কিন্তু মূলবিন্দু থেকে একটু উপরে বা একটু নিচে, ওয়াই অক্ষের থেকে একটু ডিফারেন্স থাকবে। সো এটা অ্যান্সার হবে হচ্ছে মূলবিন্দুগামী, এই যে 4 নাম্বারটা। তারপরে এগুলো আসেন আসলে 36 নম্বর প্রশ্ন, অত কঠিন বা ক্যালকুলেশনের ম্যাথ দিবে না তোমাকে। বায়ুমণ্ডলের 36 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ঘনীভবনের জন্য নিচের কোনটি সংঘটিত হয় না? তো শিশির, কুয়াশা এবং বৃষ্টি সবগুলো হতে পারে। ঝড় তো টোটালি ডিফারেন্ট একটা বিষয়, সেখানে হবে না। তারপরে পিভি রাশিটি গ্যাসের ক্ষেত্রে নির্দেশ করে কোনটি? সো পিভি, গ্যাস হোক আর যেটাই হোক, পিভি, পি এর একক কি, নিউটন পার মিটার স্কোয়ার, এবং ভি এর একক হচ্ছে মিটার কিউব। সো দুইটা গুণ করলে এম। এই যে এই -2 আর এখানে +3 গুণ আকারে আছে। সো অ্যান্সার হবে নিউ এম। সো এম এর পরিবর্তে এটা কি, এফ, এবং এটা হচ্ছে এস। সো ডাব্লিউ সমান ফিজিক্সের ডাব্লিউ সমান এফ এস, এটা হচ্ছে জুল। সো নিউটন মিটার, এটা জুল, এটা হচ্ছে কাজ কিংবা শক্তির একক। সো এটা কাজ কিংবা শক্তি যেটা। তারপরে এসটিভিতে 2 মোল আদর্শ গ্যাসের গতিশক্তি কত হবে? সো এটা ডিরেক্ট সূত্র, ইকে সমান 3/2 nRT, এন এর মান 2 এবং টি এর মান এসটিভি তাপমাত্রা। 39 নম্বর প্রশ্নটা দেখি, বয়েলের সূত্র নিচের কোন প্রক্রিয়া মেনে চলে? সো বয়েলের প্রক্রিয়া আমি তাপগতিবিদ্যায় সমষ্ণ এবং এই যে 4টা স্টেপ খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছি, তোমরা চাইলে দেখে আসতে পারো। সো বয়েলের সূত্র নিচের কোন প্রক্রিয়া মেনে চলে? এটা হবে সমষ্ণ, কারণ সমষ্ণ প্রক্রিয়া হচ্ছে তাপমাত্রা স্থির। সমষ্ণ অর্থাৎ সম উষ্ণ সমান তাপমাত্রা, তো তাপমাত্রাটা ধ্রুব থাকবে বা ফিক্স থাকবে।
তারপরে 12 স্বাধীনতা মাত্রা সম্পন্ন কোনো অণুর মোট শক্তি হবে। সো অণু যদি বলে সেক্ষেত্রে কে এটা আসবে। সো মোট শক্তি হচ্ছে F/2 kT, F এর মান হচ্ছে 12, সো 12/2 মানে হচ্ছে 6 kT। তারপরে 42 নম্বরটা গ্রাফ, এটা যদিও আসবে না তবুও দেখি। এখানে পিটি বাই পি এটা তো কাটাকাটি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা কি জানি পি প্রপোর্শনাল টু টি। সো এটা হচ্ছে চাপীয় সূত্র, চাপীয় সূত্রে আয়তনটা স্থির থাকে, সেখানে আয়তনটা দেখা যাচ্ছে না। তো এখানে হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা হবে, কারণ কি একটু আগে তো বললাম পি প্রপোর্শনাল টু টি, পি সমান সমান কেটি দিলাম, এখানে পিটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, কেটা হচ্ছে এম, টিটা হচ্ছে এক্স। এটা একটু মানে ডিফারেন্ট দেখানোর জন্য এভাবে লিখছে পিটি বাই পি। সো এটা তো পি কাটা যাচ্ছে এবং টিটা থেকে যাচ্ছে। সো পিটা ইউজুয়ালি ওয়াই অক্ষ বরাবর হয় এবং টিটা এক্স অক্ষ বরাবর, তো এভাবে দিলেও কোনো সমস্যা নেই। তো মূলবিন্দুগামী সরলরেখা। তারপরে আসি 43 নম্বর প্রশ্ন, সব গ্রাফ। সো আদর্শ গ্যাসের গতিশক্তি ই বনাম টি। সো ই সমান সমান কি জানি 3/2 nRT। সো এটা মূলবিন্দুগামী সরলরেখা হবে 43 নম্বর। তো 44 নম্বর প্রশ্ন, গড় বর্গবেগ অর্থাৎ ওই যে CRMS সমান সমান কি √3RT/m। সো বর্গমূলের সমানুপাতিক এটা। তারপরে 45 নম্বর প্রশ্ন, নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে গামা এর মান, নাইট্রোজেন কি N2 গ্যাস আকারে থাকে না, নাইট্রোজেন N2। সো 2 মানে কি দ্বিপারমাণবিক। তো দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামা এর মান অর্থাৎ CP/CV এর মান হবে 1.40 বা 1.41। সো আর একটা কথা, এখানে গামা আর CP/CV রিলেটেড সবগুলো আমি সূত্র লিখে দেই। তাপগতিবিদ্যা অবশ্য লিখে দিয়েছি, তবুও আরেকবার লিখে দেই তোমাদের সুবিধার্থে। প্রথম কথা আসি সিভি হচ্ছে R/γ-1। দেন আসি সিভি, যে সিভি এটার আরও একটা সূত্র আছে F/2R। এবার আসি হচ্ছে সিপি হচ্ছে R×1 + F/2। এফ তো হচ্ছে স্বাধীনতার মাত্রা, সেটা জানো। তারপরে আসি সিপি গামা R/γ-1। তারপরে আসি গামা 1 + 2/f। সো কোশ্চেনে যে কোনো দুইটা দেওয়া থাকতে পারে বা একটা দেওয়া থেকে এবং ওই রিলেটেড, আচ্ছা আমি বলি, কোশ্চেনে যেই দুইটা চলক দিয়ে আরেকটা বের করতে বলে বা যেই চলকগুলো থাকবে সেটা দিয়ে তোমরা ম্যাথ করবে। তারপরে এই যে আর একটা কথা বলি, ওই যে এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামা এর মান যে 1.67, এটা আসলো কিভাবে, সেটা হচ্ছে এই যে 1 + 2/f। এফ এর ক্ষেত্রে এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে এফ এর মান তো হচ্ছে 3। সো 2/3 মানে কি 0.67। সো অ্যান্সার হবে 1.67। তারপরে দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে 1 + 2/5। সো এটা এই যে 2/5 মানে 0.4, সো 1.40। এভাবে ত্রিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে 1/2 এই যে 1 + 2/f, এফ এর মান হচ্ছে 6। সো 2/6 মানে হচ্ছে 1/3, 1/3 মানে 0.33। সো 1 + 0.33 মানে 1.33। এভাবে আসছে এগুলা। সো তারপরে দেখি, নির্দিষ্ট তাপমাত্রায় সকল গ্যাস অণুর জন্য কোন রাশিটি ধ্রুবক হবে। সো ই কে সমান সমান যেহেতু 3/2 nRT, সো ই কে প্রপোর্শনাল টু টি, তাই গতিশক্তি তাপমাত্রার নির্দিষ্ট তাপমাত্রা যদি হয় তাহলে গতিশক্তিও ধ্রুবক হবে। তারপরে আসি 53 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার ফল নয় কোনটি। সো ফল কোনগুলো সেগুলো দেখি আমরা। ফল আছে 5টি: শিশির, কুয়াশা, মেঘ বৃষ্টি, শিলা। এই 5টা: শিশির, কুয়াশা, মেঘ বৃষ্টি, শিলা। শিশির, কুয়াশা, মেঘ বৃষ্টি, শিলা। আচ্ছা ঠিক আছে। তারপরে তো এটার অ্যান্সার হবে কি শিশির, কুয়াশা, মেঘ বৃষ্টি, শিলা। সো ঝড় নেই, এখানে ঝড় অ্যান্সার হবে। তারপরে 54 নম্বর প্রশ্ন, শুষ্ক ও সিক্ত বালুর মধ্যে তাপমাত্রার অধিক পার্থক্য, অর্থাৎ তাপমাত্রার পার্থক্য যদি অনেক বেশি হয় তাইলে বায়ুর অবস্থা হবে কি শুষ্ক, বা শুষ্কর মানে কি নিম্ন অপেক্ষিক আর্দ্রতা। অর্থাৎ শুষ্ক মানে হচ্ছে
আবহাওয়াটা শুষ্ক থাকবে। আর নিম্ন আপেক্ষিক আর্দ্রতা, নিম্ন আর্দ্রতা মানে কি পানি, নিম্ন পানি অর্থাৎ পানি কম মানে কি সেটা শুষ্ক থাকবে বেশি। তারপরে 55 নম্বর প্রশ্ন, গ্যাসের গতিতত্ত্ব অনুসারে 0 কেলভিন তাপমাত্রায় গ্যাসের গতিশক্তি। সো ইকে সমান কি 3/2 nRT, এখানে টি হচ্ছে কেলভিন তাপমাত্রায়। সো টি এর মান যদি 0 হয় তো গতিশক্তি পুরোটাই 0 হয়ে যাবে। তারপরে আরএমএস বেগ হচ্ছে √3RT/m, এটা তো জানি। তারপরে ভি বনাম পি, এটা হচ্ছে আয়তাকার অধিবৃত্ত, এটা বয়লের সূত্র, এটা হচ্ছে সি নাম্বার অ্যান্সার। তারপরে আসি 58 নম্বর প্রশ্নে, নিচের কোন লেখচিত্রটি রেনোর চাপীয় সূত্র সমর্থন করে? সো রেনোর চাপীয় সূত্র কোনটা, যে ওই যে আমরা বলছিলাম চাপীয় সূত্রে আয়তনটা স্থির থাকে। সো ভিটা থাকবে না এখানে, পি আর টি এর সম্পর্ক। সো পি আর টি এর সম্পর্ক ওই যে পি প্রপোর্শনাল টু টি। সো পি সমান সমান কে টি দিয়ে দিলাম, ওয়াই সমান সমান এম এক্স। সো ওয়াই সমান সমান এক্স মূল বিন্দুগামী সরলরেখা। আগে দেখবো পি আর টি এর সম্পর্ক। এখানে তো পিভি, এখানে ভিটি, এই যে পি আর টি, এই যে গ নাম্বারটা রাইট অ্যান্সার। তারপরে 59 নম্বর প্রশ্ন, অসম্পৃক্ত বাষ্পচাপকে এফ এবং সম্পৃক্ত বাষ্পচাপকে ক্যাপিটাল এফ দ্বারা সূচিত করলে কোনটি সঠিক? সো আগে আমরা দেখি সূত্রটা কি। আপেক্ষিক আর্দ্রতাকে আর দিয়ে প্রকাশ করা হয়, এটা হচ্ছে স্মল এফ বাই ক্যাপিটাল এফ, যেখানে স্মল এফটা সবসময় ছোট হবে। স্মল এফের পরিচয় হচ্ছে ওই যে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, এবং এই ক্যাপিটাল এফ এর পরিচয় হচ্ছে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, এবং এই জন্য আপেক্ষিক আর্দ্রতা 100% হয় না। এই যে যেহেতু উপর একটু কম, এই পুরোটুকুর মান আসবে 1 কম। সো 1 কম ইন্টু 100% মানে কি 100%-এর কম। তারপরে 60 নম্বর, দুটি গ্যাস এ এবং বি এর ঘনত্বের অনুপাত এত, আরএমএস বেগের মান কত? সো মেইনলি ঘনত্ব এবং বেগের সম্পর্ক জানতে চেয়েছে আমাদের কাছে। সো আমরা কি জানি যে সি সমান সমান √3RT/m, তারপরে √3p/ρ। এখানে কি দেওয়া আছে? ঘনত্ব বা রো। মেইনলি আমার এই সূত্রটা কাজে লাগবে, সি প্রপোর্শনাল টু 1/√ρ, এটা লিখতে পারি। তো দেওয়া আছে যে অনুপাত 1:2, তাইলে বেগের অনুপাত কত হবে? সো C1/C2 লিখতে পারি। এটা তো 1/√P1 ডিভাইডেড বাই 1/√ρ, তাইলে এটা উপরে যাবে এবং এটা নিচে। ওভারঅল আমি রুট দিয়ে দিতে পারি ρ2/ρ1। যেহেতু 1:2, সো 2 বলতে আমি বিকে বোঝাচ্ছি এবং 1 বলতে আমি একে বোঝাচ্ছি। সো ρ2 এর মান দেওয়া আছে হচ্ছে 2 এবং 1 এর মান দেওয়া আছে 1। সো √2 বা 1.41। এখানে কি দেওয়া আছে? সো এখানে √2 মানে কি √2:1। সো এইভাবে দেওয়া নেই অপশানে, তাই রাইট অ্যান্সারটা হবে হচ্ছে 1:√2। তারপরে আসি 61 নম্বর প্রশ্নে, 5টি অণুর বেগ এত অণুগুলোর গড় বর্গ বেগের বর্গমূল কত? সো গড় বর্গ বেগের বর্গমূল অথবা গড় বর্গ বেগ সেম কথা। সো এটা আমরা লাস্টের থেকে শুরু করি, যে কোনো এই যে বর্গবেগ বা গড় বেগ যাই হোক লাস্টের থেকে শুরু করবো। সো বেগের বর্গের গড়, তারপরে পুরোটুকুর বর্গমূল। সো আগে আমরা এটা দেখি যে 5টি অণুর বেগ এত অণুগুলোর গড় বর্গ বেগের বর্গমূল কত। সো আগে আমরা বেগের বর্গ করব। এই যে প্রথমে v1, তারপরে 2v²। সো এখানে v1 দেয়, এখানে v1 হবে না, শুধু v হবে। তারপরে প্লাস 3v² প্লাস 4v² প্লাস 5v²। এই যে সো এখানে বেগের বর্গ করলাম। এবার গড় মানে কি এই যতগুলো সংখ্যা আছে সেগুলার নাম্বার, মোট নাম্বার। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা, সো 5 দিয়ে ভাগ করলাম। তারপরে বর্গমূল, সো পুরোটুকুর বর্গমূল করতে হবে। সো এটা করলে আমার আসবে হচ্ছে, এখন এটা 1² 2² 3² 4² প্লাস 5²। সো এটা হচ্ছে 1 আর 4
1 আর 5, 5 আর 9 হচ্ছে কত 14, 14 আর 16 হচ্ছে 30, 30 আর 25 হচ্ছে 55, সো 55 ভি স্কোয়ার ডিভাইড বাই 5 মানে হচ্ছে √11 ভি স্কোয়ার। সো আমি এই দুটা গুণ আকারে যেহেতু আছে, আমরা জানি গুণ এবং ভাগ আকারে থাকলে রুটটা আলাদাভাবে দেওয়া যায়। সো এখান থেকে রুট ভি স্কোয়ার মানে হচ্ছে ভি, সো √11 ভি। তো এটা আমার অ্যান্সার। তারপর 62 নম্বর প্রশ্ন, মোলার গ্যাস ধ্রুবকের এসআই একক কি? ওই যে আমরা বলছিলাম যে আর এর এসআই একক, মোলার গ্যাস ধ্রুবক বলতে আর কে বোঝানো হচ্ছে, সো জুল পার মোল পার কেলভিন। পার মোল পার কেলভিন সব জায়গায় থাকবে, সেক্ষেত্রে ঘ নাম্বারটা তো আগেই বাদ। তারপরে অ্যান্সার হচ্ছে জুল পার মোল পার কেলভিন। তারপরে আসি 63 নম্বর প্রশ্নে। 63 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে একক আয়তনের অণুগুলোর গতিশক্তি এবং গ্যাসের চাপের সম্পর্ক স্থাপনকারী সমীকরণ কোনটি? সো একক আয়তনের অণুগুলোর গতিশক্তি, সো গতিশক্তি জানি কি 3 কে সমান সমান 3/2 nRT। আবার আমরা কি জানি পিভি সমান সমান nRT, সো পিভি, সো একক আয়তন মানে কেটার মান 1 আর সেক্ষেত্রে হবে 3/2p, সো এই যে 3/2p, এটাই অ্যান্সার। তারপরে গ্যাসের পরম শূন্য তাপমাত্রা হচ্ছে 0 কেলভিন। তারপরে হচ্ছে 65 নম্বর প্রশ্ন, গ্যাসের অণুর গড় মুক্তপথ ঘনত্বের, আচ্ছা এটা একটা সূত্র আছে, গ্যাসের গড় মুক্তপথের ম্যাক্সওয়েলের সূত্র। গড় মুক্তপথ হচ্ছে এইভাবে প্রকাশ করা হয় 1/√2 পাই a²n, যেখানে এনটা হচ্ছে একক আয়তনের অণুর সংখ্যা এবং এটা হচ্ছে অণুর ব্যাস। সেখান থেকে আমরা গড় মুক্তপথের দুইটা সম্পর্ক বের করতে পারি, সেটা হচ্ছে অণুর ব্যাসের বর্গের ব্যস্তানুপাতিক, আবার গড় মুক্তপথ তার অণুর সংখ্যার ব্যস্তানুপাতিক। সো আবার এটা মনে রাখতে হবে যে গড় মুক্তপথ গ্যাসের ঘনত্বের ব্যস্তানুপাতিক, আবার চাপের ব্যস্তানুপাতিক, আবার সেই সাথে তাপমাত্রার সমানুপাতিক। আবার হচ্ছে তোমার কি বলে, এই শূন্য মাধ্যমে তো এটা তো 0 হয়, সেক্ষেত্রে এই দুটাতে কম্পেয়ার করলে নিচে 0 মানে কি এটা ইনফিনিটি, সো গড় মুক্ত পথ হবে শূন্য মাধ্যমে ইনফিনিটি। তারপরে আসি সো এটা কি গ্যাসের অণুর গড় মুক্তপথ তার ঘনত্বের ব্যস্তানুপাতিক। সো এটা ডিরেক্ট সূত্র আছে যে সিগমা সমান সমান m/√2 রো পাই স্কোয়ার। তারপরে 66 নম্বর প্রশ্ন, এক মোল এক পারমাণবিক গ্যাস সঙ্গে 1 মোল মেশানো হলে মিশ্রণের গামার মান। সো মিশ্রণের গামের মানের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে গামা ইকুইভ্যালেন্ট সমান সমান n1cp1 প্লাস n2cp2 ডিভাইড বাই n1cp1 প্লাস n2cp2। সো গামা এবং সিপি এর সম্পর্কে কিছু সূত্র আমি ওখানে বলে দিয়েছি বা ওখানে লিখে দিয়েছি একটু আগে, তো সেখান থেকেই n1 এর মান তো 1, তারপরে সিপি এর মান হচ্ছে 5r/2, এভাবে বাদবাকিগুলো তোমরা করে নিবে। তারপরে যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু জলীয় সাথে সম্পৃক্ত তাকে বলে শিশিরাঙ্ক। তারপরে আসি অসম্পৃক্ত বাষ্প মেনে চলে, বয়েল ও চার্লস উভয়ের সূত্রই মেনে চলে। আচ্ছা, তারপরে আমি 66 নম্বর প্রশ্নটার অ্যান্সারটা আমি করেই দেই। সো আগে আমরা সূত্রটা লিখি যে গামা ইকুইভ্যালেন্ট সমান সমান n1cp1 প্লাস n2cp2 ডিভাইডেড বাই n1cv1 প্লাস n2cv2। সো এখন আমাদের কোশ্চেনে দেওয়া আছে যে এক পারমাণবিক, অর্থাৎ এখানে গামায়ের মান দেওয়া আছে এবং আমার এখানে প্রথমে সিপি এর ক্ষেত্রে আসি, সিপি গামা এবং আর এই তিনটা রিলেটেড যে সূত্র, সেই সূত্রটা এখন আমাকে ব্যবহার করতে হবে। তো আমি জানি যে সিপি সমান সমান গামা আর বাই গামা -1। এখন এটা আমি CP1 এর ক্ষেত্রে এটা ব্যবহার করব। CP1 এর ক্ষেত্রে গামা এর মান দেওয়া আছে 5/3। সো গামা এর মান যদি 5/3 আর ডিভাইডেড বাই 5/3 - 1, সো উপরে 5/3 আর ডিভাইড বাই নিচে থাকবে 3 এবং উপরে থাকবে 2, 3 3 বাদ, সো অ্যান্সার আসবে 5/2 আর।
সো এখানে N1 এখানে তো 1 মোল বলে দেওয়া আছে, CP1 বা 1 পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে দেখছি এখন 5/2 আর তারপরে N2 এর মান হচ্ছে 1। তো CP2 এখন আসবো 2 নাম্বার হচ্ছে দ্বিপারমাণবিক গ্যাস গামার মান আছে 7/5। সো সিপি এর সেম সূত্র, গামা আর বাই গামা মাইনাস 1। এখান থেকে গামা এর মান যদি আমি 7/5 বসাই সেক্ষেত্রে অ্যান্সার আসবে 7/2 আর তারপরে N1 CB1। সো N1 এর মান তো 1। এখন সিভি এর সূত্রটা আমাদেরকে জানতে হবে। সিভি আর এবং গামা রিলেটেড যে সূত্র, তো সিভি সমান হচ্ছে কি জানি আর বাই গামা মাইনাস 1। সো আর সমান আর বাই গামা মাইনাস 1। সো গামা এর মান এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে দেওয়া আছে 5/3। সো এখানে 5/3 মাইনাস 1। সো এখানে হবে আর 2। সো 3R/2 হচ্ছে 3R/2। সো এখন এখানে বসাই দিই CB1 এর ক্ষেত্রে 3R/2। সো দুই দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে সেমভাবে বের করতে হবে। N2 এর মান 1 এবং CB2 হচ্ছে আর বাই গামা মাইনাস 1। সো গামা এর মান দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে দেওয়া আছে 7/5। সো এখানে 7/5 মাইনাস 1 দিলে নিচে থাকবে 5 এবং উপরে আসবে 2। সো 5R/2। সো 5R/2 ইনডাইরেক্টলি লাস্টে আসবে 3/2 এবং উপরে আর নিচে আর কাটাকাটি হয়ে যাবে। সো আর কাটা, সো অ্যান্সার হবে 3/2। তারপরে আসি 72 নম্বর প্রশ্নে, গ্যাসের গতিতত্ত্ব অনুসারে নিচের কোন বিবৃতিটি সঠিক? সো গ্যাসের গতিতত্ত্বের কোন বিবৃতিটি অসঙ্গতিপূর্ণ? সো গ্যাসের গতিতত্ত্বের বইয়ে যে 14-15টা শিকার্য দেওয়া আছে বা লাইন দেওয়া আছে সেগুলো তোমরা ভালোভাবে পড়ে নেবে। সেখানে দেওয়া আছে সেই অনুযায়ী এটার অ্যান্সার হবে অণুগুলো সব দিকে সমবেগে গতিশীল। এটা রং। সো এটাই কারেক্ট অ্যান্সার। 73 নম্বর প্রশ্ন, মূল গড় বর্গবেগ সি এবং চাপ পি এর মধ্যে সম্পর্ক। ওই যে আমরা একটু আগে বলছি যে সি সমান √3RT/m সমান √3p/ρ। সো সেক্ষেত্রে প্রথমটা কারেক্ট অ্যান্সার। তারপরে মেঘমুক্ত দিনে দুপুরের আগে শিশির তিরোহিত হয় কেন? তো তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তো সেক্ষেত্রে তো বায়ুটা অসম্পৃক্ত হয়ে যাবে এবং বায়ু অসম্পৃক্ত হলে শিশিরটা তিরোহিত হবে। তারপরে 76 নম্বর প্রশ্ন, গ্যাসের একটি অণুর স্বাধীনতার মাত্রা 6 হলে শক্তির সমবিভাজন নীতি অনুসারে প্রতি অণু বললে সেখানে কে আসবে, আর যদি মোল বলতো তাহলে সেখানে এন আসতো, এনআরটি। তো প্রতি অণুর গড় গতিশক্তি কত? প্রতি অণুর গড় যদি বলে গড় গতিশক্তি হলো 3kT। তারপরে 78 নম্বর প্রশ্ন, দুটি ভিন্ন আদর্শ গ্যাস একই চাপে ভিন্ন ভিন্ন পাত্রে আবদ্ধ গ্যাস আছে যদি ρ1, মোট কথা এই যে সি সমান কি 3√3p/ρ না? সো সেখানে C1/C2 এর অনুপাতটা বের করতে বলছে। সো সি সমান কি জানি √3p/ρ। সো আমি একেবারে এটা লিখে দিচ্ছি, C1/C2 মানে হচ্ছে √ρ2/ρ1, √ρ2/ρ1, এটাই কারেক্ট অ্যান্সার। তারপরে চাপ স্থির রেখে, সো চাপ যদি স্থির থাকে সেক্ষেত্রে চার্লসের সূত্রে যে তাপমাত্রা যা দেওয়া আছে আয়তনটা দ্বিগুণ হবে। সেখানে টি এবং ভি এর সম্পর্ক আমরা কি জানি? চার্লসের সূত্র হচ্ছে চাপ স্থির থেকে ভি প্রপোর্শনাল টু টি, চেয়েছে হচ্ছে কত তাপমাত্রায়। সো তাপমাত্রাটা আমাকে লেফট সাইডে রাখতে হবে। T2/T1 সমান V2/V1। সো V2/V1 ইন্টু এখানে T1 টা রেখে দিলাম। সো আয়তন দ্বিগুণ হয়, অর্থাৎ আদি আয়তনের দ্বিগুণ। আদি আয়তন তো V1 ছিল, এটা কাটাকাটি, এবং T1 দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মানে হচ্ছে 300 কেলভিন। সো 600 কেলভিন আমার অ্যান্সার। তারপরে তো বড় আসবে না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করি ক্লাসটা ভালো লেগেছে।